আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন টুলগুলো দেখি। আজকে শুরু করব এখান থেকে, স্পট হিলিং ব্রাশ টুল থেকে। স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলগুলো দিয়ে সাধারণত বিভিন্ন দাগ, পিম্পল বা বিভিন্ন কিছু তুলে ফেলা হয়। মানে যেমন এই ছবিটাতে যে মুখের মধ্যে যে দাগগুলো আছে, আমরা ওগুলো তোলার জন্য আমরা এই টুলগুলো ইউজ করতে পারি। স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল, আর কিছু কিছু ক্ষেত্রে ফেস টুল, কন্টেন্ট এওয়ার মুভ টুল, এগুলো কাজ করবে। তো এই জন্য এই টুলগুলো ব্যবহার করার জন্য আমি ওই টুলগুলোর ব্যবহারের উপযোগী করে আমি একটা ছবি ওপেন করলাম। এই ছবিটাতে মেয়েটার মুখে বিভিন্ন জায়গায় দাগ আছে। তো ওই দাগগুলো আমরা তুলে দিব। প্রথমত শুরু করি আমি স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে। আপনারা অনেকেই জানেন এই টুলগুলো, যারা প্রথম দিকে ফটোশপ শিখেন বা যারা ফটোশপ মোটামুটি একটু একটু পারেন, তারা তারা প্রত্যেকে এই টুলস এই স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল, এই টুলসগুলো অবশ্যই পারেন। তো তারপর আমি দেখাচ্ছি যে হয়তো আপনারা যতটুকু পারেন তার চেয়ে হয়তো আরও কিছু কিছু অপশন এখানে বেশি দেখবেন আজকে। আচ্ছা, তো প্রথমে আসি স্পট হিলিং ব্রাশ টুলটা। আমি স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, নিয়ে আমি একটু জুম করতেছি। জুম করে দেখেন এই দাগটাতে, এই ব্রণটা, আমি এই ব্রণটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা চলে গেল। এভাবে আমরা ক্লিক করে করে আমরা এই দাগগুলো আমরা তুলে দিতে পারি। পুরো মুখমণ্ডলটা আমরা পরিষ্কার করতে পারি। তো অনেকে এরকম করে যে দেখা যাচ্ছে এটা ক্লিক করলেই দাগগুলো চলে যাচ্ছে। তো দাগগুলো একেবারে মুছে দেওয়ার জন্য আমরা খুব অল্প সময় মুছে দেওয়ার জন্য আমরা কী করি, অনেকেই যারা যারা নতুন তারা এরকম করে যে এই টুলটা নিয়ে, আচ্ছা এটাকে বড় ছোটো করা যায় থার্ড ব্র্যাকেট ইউজ করে। আচ্ছা, তো অনেকে এই টুলটাকে নিয়ে প্রথম অবস্থায় এভাবে ব্রাশ করা শুরু করে, এভাবে গোছা মাজা করা শুরু করে। তো ফলে দেখা যায় কি সুন্দর হওয়ার চাইতে আরও অসুন্দর বেশি হয়ে যায়। তো মূলত এটা এভাবে কাজ করে না। এটার কাজটা হচ্ছে, আমি যদি সহজ সহজ কথায় বলি, এটা হচ্ছে কোদালের মতো। সারফাস থেকে নিয়ে এসে গর্ত যেমন ভরাট করা যায়, তো আপনি যদি একটা গর্ত ভরাট করতে চান, ওই গর্তটা ভরাট করার জন্য আপনি কোনোখান থেকে আপনি মাটি নিয়ে এসে ভরাট করবেন, বা আপনার ওই গর্তের সারফাসে যে মাটিগুলো আছে ওই সারফাস থেকে মাটি টেনে আপনি ভরাট করবেন, এইরকম। তো স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে ওই রকম। যেমন আমি যদি এই দাগটা যদি তুলে ফেলতে চাই, আসলে আমি এটা তুলতে পারবো না, এটা আসলে উঠে যাবে না। এটা হচ্ছে এই দাগের চারপাশে যে কালারগুলো আছে ওই কালারগুলো থেকে টেনে নিয়ে এসে আমি এখানে বরাট করে দেবো। বরাট করে দেওয়ার পর এটা মিশে গেছে ওইখানে। তো ওইটা এখন আর দেখা যাচ্ছে না। স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে সেই রকম। তো আমরা রাইট বাটন ক্লিক করলে আমরা এই দেখতে পাবো, এটা হচ্ছে সাইজ। আমরা বর্তমানে যত সাইজ দেখতে পাচ্ছি ওটা হচ্ছে 15 পিক্সেল। আর এখানে হার্ডনেস আছে 100%, স্পেসিং মানে হার্ডনেস কমায় দিয়ে স্পেসিং বাড়ালে তখন আমরা যেভাবে কাজ করতেছি ওইভাবে তখন অ্যাকুরেটলি কাজ করবে না। যেমন আমি যদি হার্ডনেসটা কমাই দিই, তখন একটু ওই ফিডার বেশি হবে এই টুলটাতে। যখন আমরা অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওইখানে ফিডার বেশি হবে। তো দেখা গেল যে কালারগুলো অ্যাকুরেটলি মিক্স না হয়ে আবার অন্য একটা কালারে পরিণত হয়ে গেছে। ওকে, তো এটা এটা গেল। তো আপনারা বুঝছেন এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা? জি। আচ্ছা, এরপর আসি হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে যে যে দাগটা আছে ওই দাগের সারফাস থেকে নিয়ে বরাট করে দেওয়া। আর স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আরেকটা জায়গা থেকে নিয়ে এসে বরাট করে দেওয়া। মনে করেন এই যে এই দাগগুলো একটু আগে যেগুলো ছিল ওইগুলো তো একটু একটু ফোটা ফোটা করেছিল, তো আমরা ক্লিক করলেই তখন ওগুলো চলে যাচ্ছিল। এখন কিন্তু ব্যাপারটা এখনের ব্যাপারটা তেমন না। আমি যদি এখানে ক্লিক করি স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে, আমি যদি ক্লিক করি, হয়তো এখানে মিলে গেছে, কিন্তু কোনো কোনো সময় যে সুন্দর হওয়ার সাথে আরও অসুন্দর বেশি হয়ে যায়। কারণ দেখেন এখানে ওই চুলটা এখন গায়েব হয়ে গেছে। তো আমরা এই কাজগুলো করতে পারি হিলিং ব্রাশ টুল নিয়ে। হিলিং ব্রাশ টুলটা হচ্ছে
কারণ এই জায়গাটা আমি স্পট সিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারতেছি না, তো সেখানে আমার কি করতে হবে, অন্য একটা পরিষ্কার জায়গা যেখানে আছে আমি আগে থেকে পরিষ্কার করে রাখছি, যেমন মনে করেন এটা এখান থেকে নিয়ে আমি ওইটা বরাট করে দিব, ওইটার সাথে মিশাই দিব, যাতে ওইখানে যে যে বৃষ্টির দাগগুলো ছিল ওইগুলো যাতে দেখা না যায়। তো আমি এখান থেকে নিব, কীভাবে নিব, আমি ওই হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি অল্টার শেপে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই কালারটা এখন নিয়ে নিছে। দেখেন আমি মাউসটা যেদিকেই নিয়ে যাচ্ছি ওইটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে যে কালারটা ছিল ওই কালারটা এটার সাথে যাচ্ছে। তো এবার আমরা এখানে যদি ক্লিক করি, ওই কালারটা এখানে মিশে গিয়ে ওইখানে আরেক ধরনের কালার তৈরি করতেছে। এখন ওখানে যে বিশ্রী দাগগুলো ছিল ওগুলো এখন চলে যাচ্ছে। এইভাবে আমরা করতে পারি। আমি সবটা করলাম না, ওই উপরের উপরের কাজটাও করা যায়, আমি সবটা করলাম না, বাকিটা আপনারা করবেন। এবার আসি ফেস টুল। ফেস টুলের কাজটা কীরকম দেখেন, এটা দিয়ে সিলেক্ট করা যায়, যেমন লেসো টুল দিয়ে আমরা ফ্রি হ্যান্ডে যেভাবে সিলেক্ট করি এটা দিয়েও আমরা এভাবে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করতে পারবো। এবার সিলেক্ট করার পর দেখেন আমি যখন এই টুলটা নিলাম, এটা এটা বাদ দিই, আমি যখন এই টুলটা নিলাম, এই টুলের উপরের অপশনগুলো দেখেন বিভিন্ন ধরনের। আমি এখানে সোর্সটা সিলেক্ট করে রাখলাম, এই সোর্সটা থাকা অবস্থায় আমি যদি এই টুলটা অ্যাপ্লাই করি কাজে, সেক্ষেত্রে সোর্স থাকা অবস্থায় আমি যদি এটাকে না দেখেন কী হবে, আমি তো এখানে নিয়ে আসলাম, দেখেন চোখের কালারটা আগে কীরকম ছিল, আগে ছিল এইরকম, এখন এখানে নিয়ে আসার পর ওইরকম হয়ে গেছে। অর্থাৎ এটার কাজটা হচ্ছে সোর্স থাকা অবস্থায় আমি সিলেক্ট করে এটা যেখানে নিয়ে যাব ওই কালারটা মিশে এখানে এসে মিশে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো যখন আমার সোর্স সিলেক্ট করা ছিল তখন এই কাজটা করছে আহ, এই টুলটা। তো এখন যদি আমি ডেস্টিনেশনটা সিলেক্ট করি, ডেস্টিনেশনটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি ওই কাজটা করি তখন কি হয় দেখেন, দেখেন এখন এতক্ষণ এখান থেকে ওইখানে গিয়ে মিশে গেল, তো এখন হচ্ছে এখান থেকে এখানে এসে মিক্স হয়ে গেল এইরকম। তো সোর্স আর ডেস্টিনেশন এই পার্থক্যটা হচ্ছে সেটাই। আর এগুলো এগুলো করা যায় মূলত। আর আমরা চাইলে অনেক সময় এই দাগগুলো তুলে দিতে পারি এরকম। আমি এটা এভাবে কি করলাম, আমার হচ্ছে সোর্সটা লাগবে, এভাবে আমি করতে পারি, অথবা আমি এটা সিলেক্ট করে আমি ডেস্টিনেশনটা সিলেক্ট করার পর আমি এটা এখানে নিয়ে এসে মিক্স করে দিতে পারি। তারপরও এগুলোটলি এটা যাচ্ছে না, কারণ এটা ঠিক ততটুকু কাজ করে না। তো এবার আসি কন্টেন্ট এওয়ার মুভ টুলে। এবার কন্টেন্ট এওয়ার মুভ টুলটা আমি অ্যাপ্লাই করে দেখি, এটা দিয়েও সিলেক্ট করা যায়, ফেস টুল দিয়ে যেভাবে সিলেক্ট করেছিলাম এটা দিয়েও সিলেক্ট করা যায়। তো সিলেক্ট করার পর আমি এটা যদি অন্য জায়গায় নিয়ে যাই, দেখেন এটা এখন একদম অ্যাকুরেটলি চলে যাচ্ছে, পুরো এখানে যতটুকু ছিল ওই 100% ওভাসিটি নিয়ে এখানে চলে যাচ্ছে। আর এখানে যে দুই ফাস থেকে যেই অবজেক্টগুলো আছে ওগুলো এখানে মাঝখানে এসে বরাট হচ্ছে, বরাট হয়ে এই চেহারা হয়ে গেছে এখন। আপনারা বুঝতে না পারলে বলবেন। আচ্ছা, এই প্রজেক্টটা কি ওল্ড ভার্সনে আছে? জি, মানে 15 16 ফটোশপ 15 16 সিসি বুঝি 15 নাই। 16 এগুলাতে কি আছে? এই টুলটা, যে টুলের কাজ এখন দেখালেন, এই ও টুলটা আচ্ছা, কি হ্যাঁ হচ্ছে হ্যাঁ 15 16 তে আছে? হ্যাঁ, ওখানে আছে, শুধুমাত্র আপনার নামটা মনে রাখবেন, এটা হচ্ছে কন্টেন্ট এওয়ার মুভ টুল। হয়তো এখানে আছে এইদিকে, আর সিসিতে আছে হচ্ছে এইদিকে, এই লাইনে, বুঝতে পারছেন? পার্থক্য এইটাই। আমি হচ্ছে লেটেস্টটা চালাতেছি, 20 চালাতেছি আমি। বুঝি নাই। আমি পাইছি।
সমস্যা নেই। 5 আচ্ছা। আমি লেটেস্টটাই চালাইতেছি। লেটেস্টটা বলতে সিসি 2020 ওইটা? হ্যাঁ 2020। আচ্ছা, ওখানে বোধহয় এদিকে আছে না? হ্যাঁ ওইটা অনেক আমার আছে। নাই, ওইটা আমার নাই। এই যে অ্যাসপাথ হিলিং ব্রাশ টুল, এর নিচে কন্টেনার মুভ, আচ্ছা পুরোনো ভার্সনগুলোতে বোধহয় এই টুলগুলো নাই। না, পেজ টুল আছে, হিলিং ব্রাশ আছে, আর স্পট হিলিং ব্রাশ এটা আছে। আচ্ছা আচ্ছা আর বাকি দুইটা নাই। আচ্ছা। তো এগুলো খুব বেশি, এত বেশি লাগে না, আহামরি এত দরকার নাই। আমাদের এই টুলগুলো থাকলে, এই দুইটা টুল থাকলেই হয়। স্পট হিলিং আর হচ্ছে প্যাচ টুল হিলিং টুল আচ্ছা, তো তিনটাই বেশি এবার লাগে। রেড আই টুলটা দেখি। রেড আই টুলের কাজটা হচ্ছে, এটা সাধারণত চোখে অ্যাপ্লাই করা হয়। আমি দেখেন এটা দিয়ে এভাবে ড্রাগ ড্রাগ করা যায়। ড্রাগ করার পর আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে একটা কালো অংশ অ্যাড হয়ে গেল, এটা কালো হয়ে গেল। তো এটা সাধারণত কাজ করে কোথায়, যখন আমরা রাত্রে ছবি তুলি মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ লাইট ইউজ করে, তখন চোখের মধ্যে যে ফ্ল্যাশ লাইটের আলোটা পড়ে, তখন দেখা যায় যে চোখগুলো বিড়ালের চোখের মতো হয়ে যায়। ওই ওই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এই টুলটা ইউজ করি, রেড আই টুলটা। আর এটা ছাড়া যদি মনে হয় যে আমার এই চোখটা কালো করা দরকার, এখানেও আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন, এভাবে। আমি আর করতেছি না। আচ্ছা, এটা গেল। আর এরপরে আসি ব্রাশ টুল। এখানে ব্রাশের যতগুলো টুল আছে এগুলো নিয়ে বলি। ব্রাশ টুল, ব্রাশ টুলের কাজটা হচ্ছে ব্রাশ করে কালার দেওয়া। এটা সাধারণত আমরা বিল্ডিংয়ে হোক বা যে কোনো যে কোনো জিনিসের জিনিসের উপর কালার করি, যেখানেই হোক, আমরা সাধারণত কালার করি হচ্ছে ব্রাশ দিয়ে। তা ব্রাশটাকে ব্রাশ দিয়ে আমরা এভাবে কালার করতে পারি। তো ফটোশপে ব্রাশের কাজটাও সেটাই, যে এটা দিয়ে কালার করা যায় কোনো কোনো জায়গায়। তো আমরা এভাবে করতে পারি। এভাবে যদি আমরা ব্রাশ করি, এই মাউস দিয়ে যদি আমরা ড্রা করি, এভাবে কালার হবে। এটা এই কালারটা আসতেছে হচ্ছে এই কালারটা, এখানে ফোরগ্রাউন্ড কালারটা যেটা আছে ওই কালারটা আসতেছে। ফোরগ্রাউন্ড কালার। আচ্ছা, তো আমি যদি এটা চেঞ্জ করি, চেঞ্জ করার পর মনে করেন ফের ফোরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালারে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ড কালারে নিয়ে আসলাম। এটা নিয়ে আসার উপায়টা হচ্ছে আমরা যদি এই চিহ্নটাতে ক্লিক করি, তখন এটা হয়ে যাবে। তো ফোরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা ফোরগ্রাউন্ড কালারে চলে আসবে। তো আমরা চাইলে এগুলো বাদ দিয়ে আমরা অন্য কালারও করতে পারি। এখানে ক্লিক করার পর এটা চলে আসবে। আমি যদি এখান থেকে একটা যে কোনো কালার দিই পছন্দ মতো, তখন ওইটা হয়ে যাবে। তো এবার যদি আমি ব্রাশ করি, ওইটা আসতেছে। বা আমি কালারটা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এখানে আমি দিলাম ম্যাজেন্টা 100%, 100% ম্যাজেন্টা দিলাম। ম্যাজেন্টা কালারটা হচ্ছে এটা, এটা আমরা চিনি হচ্ছে পিঙ্ক কালার নামে। অ্যাকচুয়ালি এটা পিঙ্ক কালার। তো এই হচ্ছে ব্রাশ টুলের কাজটা। আমরা ব্রাশ টুল ইউজ করে এভাবে ব্রাশ করতে পারি। তো এখানে আরও কাজ আছে ব্রাশ টুলের কাজ এখানে শেষ না। দেখেন আমি যখন ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নেওয়ার পর আমার যে উপরের দিকে, এখানে উপরের দিকে অনেকগুলো অপশন আছে। আমি প্রথমটা যদি ক্লিক করি, আর এটা কিন্তু অপশন না, এটা হচ্ছে আমি যে টুলটা নেই ওই টুলটা এখানে শো করে। দেখেন আমি যদি এই টুলটাও নেই, এই টুলটা ওখানে শো করতেছে, এই টুলটা যদি নিই এই টুলটা ওখানে শো করতেছে। তো সেটা না, মূলত এখান থেকে কাজগুলো, অপশনের কাজগুলো শুরু হয়। তো দেখেন আমি ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নেওয়ার পর আমি যদি এখানে দেখি, এখানে 150 দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে ব্রাশের সাইজটা, আমরা যত বড় দেখতেছি এই গোল চিহ্নটা, ওইটা হচ্ছে তার সাইজ। অর্থাৎ এখানে 150 পিক্সেল আছে ব্রাশের সাইজ। আমরা যদি বাড়াই, দেখেন এখানে যদি বাড়াই, ওইখানেও বেড়ে যাচ্ছে। এখানে আমরা বাড়াচ্ছি, ওইখানেও বেড়ে যাচ্ছে। তো দেখেন আমি আবার এখানে ক্লিক করি নেভিগেশন কিতে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ব্রাশের আরও বিভিন্ন স্টাইল চলে যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে সাইজটাও, যে 70 পিক্সেলটা আছে বর্তমানে এখানে। আর হার্ডনেস আছে 0%। 0% হার্ডনেস থাকার কারণে দেখেন কেমন কেমন হচ্ছে ড্রয়িংটা।
মানে ড্রয়িং বলতে না, এই যে এটাকে কালার অ্যাপ্লাই করার দেখুন, যেমন দেখেন কালারটা আমি 0% হার্ডনেস থাকা অবস্থায় যেভাবে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে এরকম। আর আমি যখন হার্ডনেসটা 100% করব তখন দেখেন তখন এইরকম। তাতে এখন 100% হার্ডনেস থাকা অবস্থায় আমি যখন কালারটা দিলাম, ব্রাশ করলাম, তখন দেখেন আমার বৃত্তটা যত বড় ঠিক তত বড় করেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে এখানে কালার হয়ে গেছে। তো কিন্তু এটা সেরকম হয় নাই, এখানে দেখা যাচ্ছে দুই পাশে আবার ফিডার আছে, ঝাপসা করে পুরোটা আসে নাই। সেটা হচ্ছে হার্ডনেসের কারণে। তো আমরা এটা ইউজ করবো হচ্ছে যখন যেটা প্রয়োজন হয় ওইভাবেই আমরা ইউজ করব। তো এটা গেল। এরপর দেখি এটা ছাড়াও আরও কী আছে। আমরা আপাতত হার্ডনেস 0% রাখি। এরপর আমরা এখানে আরও অনেকগুলো স্টাইল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ব্রাশ। আমরা এতক্ষণ এটা দিয়ে এই ব্রাশটা করলাম, এই ধরনের কালার করলাম, তারপর এটা দিয়ে আমরা এভাবে করতে পারি, এটা হচ্ছে 100% হার্ডনেস। তো এখন এগুলো দিয়ে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। যেমন দেখেন আমি এটা নিলাম, এটা নেওয়ার পর আমি এটা নেওয়ার পর জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি এটা ছোটো করি, এটা অনেক বড় আছে, 2792 সাইজ আছে এটার। এটা আমি ছোটো করে নিই। ছোটো করার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা কিসের মতো লাগতেছে, এটা হচ্ছে ম্যাগের মতো। আর কালারটা যদি আমি হোয়াইট করি তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি এটা কেমন। হোয়াইট করলাম, দেখেন এখন কিন্তু একদম ম্যাগের মতো লাগতেছে। তো অনেক সময় ছবিতে আমরা চাইলে এভাবে কৃত্রিম ম্যাগ অ্যাড করতে পারি, কৃত্রিম ম্যাগ অ্যাড করতে পারি। তারপর আমরা চাইলে আরও কৃত্রিম ঝর্ণা অ্যাড করতে পারি, এইভাবে এভাবে আমরা ঝর্ণা অ্যাড। জি মানে স্যার এটা ভালো লাগলো খুব। ভালো লাগলো বলতেছেন? আচ্ছা আচ্ছা। তারপর আরও আছে, আরও বিভিন্ন ধরনের ব্রাশ আছে। যেমন দেখেন আমি এটা ছোটো করি, এই যে ও এইভাবে। স্যার এগুলা কি অ্যাড করতে হয়? এগুলো তো আমার ইসে নাই। তো আপনারা এই ব্রাশগুলো যদি ইউজ করতে চান, আপনারা আপনাদের অন্য একটা জায়গা থেকে নিয়েছে বা আপনারা কাস্টম শেপ তৈরি করে এগুলো ইউজ করতে পারেন। বা আপনারা যদি কাস্টম শেপ তৈরি করতে না পারেন, আর এগুলো হচ্ছে খুব কষ্টসাধ্য, এগুলো সাধারণত খুব সহজে তৈরি করা যায় না। যারা একটু এক্সপার্ট লেভেল তারা এগুলো তৈরি করে, তো তৈরি করার পর তারা এগুলো ওই ব্রাশ হিসেবে ফাইল তৈরি করে। তো এগুলো আমরা এখন এখানে নিয়ে এসে আমরা এগুলো ইউজ করতে পারি। এটা আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে ফটোশপ ব্রাশেস ফ্রি ডাউনলোড, এভাবে যদি লিখে সার্চ দেন ওয়েবসাইট চলে আসবে। কিন্তু এটা এখানে অ্যাড করব কিভাবে? আচ্ছা আমি ওইটা দেখাই দিই। আমি যখন এখানে ক্লিক করব দেখেন এটা যে আছে এই ডায়লগ বক্সটা, এই ডায়লগ বক্সে এখানে আছে ব্রাশগুলো, আর এখানে আছে হার্ডনেসটা, আর এখানে সাইজ আছে। তো এখানে দেখেন কর্নারে এই জায়গায় একটা আইকন আছে, সেটিংসের আইকন। ওখানে যাবেন, ওখানে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আবার ব্রাশ টাইপ আছে, বিভিন্ন ধরনের ব্রাশ। আপনারা এখন বর্তমানে আপনাদের ফটোশপে যে ব্রাশগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ এই পর্যন্ত বড় 100 পর্যন্ত ব্রাশ আছে আপনার ফটোশপে ডিফল্ট অবস্থায়। তো আপনারা যদি এগুলোতে আরও চেক করে দেখবেন যে আরও বিভিন্ন ধরনের ব্রাশ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো ওগুলো ডিফল্ট। তো এখন আমরা যদি বাইরে থেকে অ্যাড করতে চাই সেটা হবে এইখানে গিয়ে লোড ব্রাশেসে ক্লিক করে আপনারা আপনাকে ফোল্ডারে নিয়ে যাবে। এখন কোন ফোল্ডারে আপনার ডাউনলোড করা ব্রাশটা আছে বা তৈরি করা ব্রাশটা আছে ওইখান থেকে আপনি
ওই ফাইলগুলো সিলেক্ট করে আপনি ডাবল ক্লিক করুন। যেমন এটা হচ্ছে একটা ব্রাশ, আমার মনে করেন এটা আমার কাস্টম ব্রাশ। তো এখানে আমি যদি ডাবল ক্লিক করি তখন চলে আসবে। আমি ডাবল ক্লিক করতেছি না, কারণ আমার অটোমেটিকলি অলরেডি এখানে অ্যাড করা আছে, তো আমি করি নাই। থ্যাংক ইউ তো স্যার, থ্যাংক আমরা এই ইউ। অপশন হ্যাঁ, তো আমরা এই অপশনটা এখান থেকেও আনতে পারি, অথবা এখানে এনে মাউসটা এখানে নিয়ে এসে আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে তখনও আসবে, দেখছেন? আর এই বক্সটা আমরা চাইলে বড় ছোট করতে পারি, এভাবে এভাবে বড় ছোট করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে ব্রাশ যদি বেশি লোড করেন, এখানে বেশি যদি ইনস্টল করেন, তখন ফটোশপটা একটু স্লোলি কাজ করে। যেমন আমারটা স্লোলি কাজ করতেছে, কারণ এখানে আমার অনেকগুলো ব্রাশ দেখা যায়। ওকে, তো এটা গেল ব্রাশের অপশন। তো আবার এখানে আছে দেখেন, অপাসিটি আছে, ফ্লো আছে। তো এইগুলোর কাজ কি? এগুলোর কাজ বুঝতে হলে আমাদের কাজ করতে হবে একটা ব্রাশ নিয়ে, সেটা হচ্ছে এইটা। এটা দিয়ে যদি আমরা কাজ করি তখন বুঝতে পারবো অ্যাকুরেটলি অ্যাকচুয়ালি ওপাসিটিটা কী আর ফলোটা কী। দেখেন আমি এটা নেওয়ার পর, আমি যখন আমার ফোরগ্রাউন্ড কালার যখন হোয়াইট ছিল, ওইটা হোয়াইট থাকার অবস্থায় আমি ওই হোয়াইট কালারটা এখানে এখানে অ্যাপ্লাই করবো। শুধুমাত্র একবার ক্লিক করলাম, দেখেন একবার ক্লিক করার পর আমার ওই হোয়াইট কালারটা একদম 100% অ্যাকুরেটলি এখানে চলে আসছে। তো আমি যদি ওপাসিটি কমিয়ে, ধরেন আমি 50% ওপাসিটি করি, তখন দেখেন এটা এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি 100% করি, আবার এখানে ক্লিক করি, দেখেন। আর এবার ওপাসিটি কমাই 50, দেখেন এখন কিন্তু পেছনের ওই চুলগুলোও দেখা যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডটাও কিছু কিছু দেখা যাচ্ছে। আর আমরা যদি 100% থাকা অবস্থায় আমরা যদি এভাবে ব্রাশ করি, তখন দেখা যায় একদম অ্যাকুরেটলি কালারটা ঘনত্ব দেখা যাবে। অর্থাৎ যত আমার এই ব্রাশটা যত বড়, সাইজটা যত বড় 100 পিক্সেল, ওই মানে ওই যতটুকু পর্যন্ত আমার এই ব্রাশ আছে, ততটুকু পর্যন্ত আমার এই ব্রাশের মধ্যে কালার হচ্ছে। তো আমি যদি এটার ওপাসিটি কমাই, দেখেন এখন কিন্তু ঠিক ততটুকু হচ্ছে, কিন্তু পেছনের অবজেক্টগুলো দেখা যাচ্ছে। এ হচ্ছে ওপাসিটি বেশি আর কম হওয়ার পার্থক্যটা। তো এবার আমি ওপাসিটিতে 100% করি। 100% করার পর এবার আমি ফলোটা বাড়িয়ে কমিয়ে দেখি কি হয় এখানে। আমি কমালাম, 45% দিলাম। এবার দেখেন এখানে অ্যাপ্লাই করলাম, এই যে দেখছেন, এই যে এখানে অনেকগুলো বৃত্ত দেখা যাচ্ছে, একটার উপর একটা, একটার উপর একটা, আর যেগুলোতে একটু কিছু দূরত্বও দেখা যাচ্ছে বৃত্তগুলোতে। ফলোটা কমালে এটা হয়। তো আমি 100% করি ওপাসিটিটা, দেখেন 100% ওপাসিটি থাকার পরেও এই ধরনের হচ্ছে। এটার কারণ হচ্ছে আমি ফলোটা কমাইছি। ব্যাপারটা হচ্ছে এটা। আর এরপর আছি পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজটা হচ্ছে পেন্সিলের মতো, আমরা পেন্সিল দিয়ে যেভাবে আঁকাআঁকি করি, যেভাবে লিখি, ওই রকম। তো আমরা সাধারণত হাত দিয়ে যেভাবে ফ্রি হ্যান্ডে লিখতে পারি, ইচ্ছে মতো অক্ষরগুলো বা ছবি আঁকলে ছবিগুলো আমরা যেভাবে আঁকতে পারি, এখানে হয়তো মাউসটা ঠিক সেভাবে আমরা নাড়াতে পারবো না, কারণ হাতটা হয়তো নড়ে যাবে। হ্যাঁ, তো দেখেন পেন্সিলের কাজটা হচ্ছে পেন্সিল দিয়ে যেভাবে আঁকাআঁকি করে, ঠিক সেভাবে আঁকাআঁকি করা এখানে। আর আমরা চাইলে এটা বড় করতে পারবো, যদিও বা বাস্তবে পেন্সিলগুলো বড় ছোটো করা যায় না, কিন্তু এটা বড় ছোটো করা যায় এভাবে। এখানে ওই হার্ডনেস 0%, 100% ওগুলো নাই, ওগুলো হলেও এরকম, না হলেও এরকম। আর এখানেও ওই ব্রাশের যে অপশন, যে ব্রাশগুলো ছিল ওগুলো এখানেও কাজ করে এইভাবে। আর এখানেও ওটার ওপাসিটি আছে, ওপাসিটি বলতে এটার পাওয়ারটা কমিয়ে দেওয়া,
আমি কমাইলাম, রাইট বাটন ক্লিক করে আমি এটা নিলাম। দেখেন এখন অপাসিটি কমার ফলে এই অবস্থা হয়েছে। আর আরেকটা ব্রাশের ক্ষেত্রে ব্রাশেও আছে ওই জিনিসটা, আর পেন্সিলেও আছে ওই জিনিসটা, সেটা হচ্ছে এটা, এই মোডটা যখন আমরা নর্মাল রাখলাম, অর্থাৎ যখন নর্মাল অবস্থায় আমরা এই ব্রাশ টুলটা ইউজ করতেছি, তখন আমার যেরকম কালার, আমি ইয়েলো কালারটা নিই, যেরকম কালার ঠিক ওই রকমই দেখা যায়। সরি, এখানে ফ্লো কম আছে, যেরকম কালার ওইরকম দেখা যায়। তো আমি যখন মোডটা চেঞ্জ করব, ডার্কেনটা ইউজ করলাম, তখন দেখেন আমি এখানে কালার ইউজ করতেছি ইয়েলো কালার, কিন্তু এখানে ইয়েলো কালার নাই, এখানে ব্লু কালারের সাথে মিশে হয়ে যাচ্ছে আপনার গ্রিন কালার। আর এখানে কিছু চুলের কালারের সাথে এখানে মিশে কিছু কিছু দেখা যায় ইয়েলো কালার চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ডার্কেনের ক্ষেত্রে। তো আমরা যদি আরেকটা যদি মোড দিই, তখন কী হয় দেখেন, এখন এক ধরনের এরকম বিভিন্ন মোডের বিভিন্ন চেহারা হয়। তো আমরা নর্মালটাতেই কাজ করি ব্রাশের ক্ষেত্রে। তো যখন এগুলোর প্রয়োজন হয় আমরা সেগুলো ইউজ করি। আর আমরা চাইলে নিউ একটা লেয়ার নিয়ে ওইখানে একটা ব্রাশ দিয়ে একটা কালার অ্যাপ্লাই করে আমরা সেটাকেও আমরা বিভিন্ন মোড দিতে পারবো। কীভাবে? আমরা এখন এখান থেকে দিতে পারবো না, আমরা এই যে এখান থেকে আমরা বিভিন্ন মোড দিতে পারবো। এইভাবে সফট লাইট, ডিভিড, হিউ। দেখেন আমার মেইন কালারটা ছিল হচ্ছে ইয়েলো, ওই ইয়েলো কালারটা এখন বিভিন্ন মোডের কারণে বিভিন্ন কালার হচ্ছে। আমি কেটে দিলাম। তো এই হচ্ছে পেন্সিল টুল আর ব্রাশ টুলের কাজ। তো আপনারা যদি প্র্যাকটিস করেন বারবার, প্রত্যেকদিন যদি প্র্যাকটিস করেন, কাজ করতে করতে হয়তো আরও অনেক কিছু অপশন পেয়ে যাবেন আপনারা। আর এরপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলটা হচ্ছে একটা কালারের উপর একটা কালার মিক্স করে দেওয়া, রিপ্লেস করে দেওয়া। এটা হচ্ছে দেখেন আমি এখান থেকে এই ব্লু কালারটা নিই, অথবা আমি রেড কালার নিলাম। তো রেড কালারটা নেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করতেছি ওইটা। দেখেন এটা কেমন হচ্ছে। এটা এটা অ্যাপ্লাই করার কারণে যে পুরো কালারটা এখানে বসে যাবে না, মানে পুরো কালারটা এখানে আসবে না, ওই মেইন কালার যেটা আছে ওইটাও থাকবে, ওইটার সাথে মিক্স হয়ে যাবে। তো আমরা যদি এটা দিতে চাই, এই কালারটা দিতে চাই, অল্টার শেপে আমরা এই কালারটা নিলাম, এখন ফোরগ্রাউন্ড কালারে ওই কালারটা চলে আসছে। তো এবার যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন তখন এটা হচ্ছে। তো কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা হচ্ছে ওইটাই। তো আমরা চাইলে এখান থেকে আবার টলারেন্স বাড়িয়ে কমিয়ে অ্যাপ্লাই করতে পারি কাজটা। যদি আমরা টলারেন্স কমাই, তখন সেক্ষেত্রে কালারের ইয়েটা দেখেন সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু অংশ আমরা ব্রাশ করার পরেও কিছু কিছু অংশ থেকে যাচ্ছে। তা আমাদের যখন টলারেন্স 100% ছিল, তখন দেখেন প্রত্যেক জায়গায় এটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো এরপর আসি মিক্সার ব্রাশ টুলের কাজটা হচ্ছে কালার মিশিয়ে দেওয়া। আমার যখন এই টুলটা ইউজ করার প্রয়োজন হবে, তখন এই টুলটা নেওয়ার পর আমরা ছবিতে যে কোনো একটা জায়গায় অল্টার শেপে এভাবে ক্লিক করব। যেমন দেখেন এটা কোন কাজে লাগতে পারে সাধারণত, আমি এখানে ব্রাশের স্টাইলটা চেঞ্জ করি, আমি এটা দিলাম। এটা সাধারণত কাজে লাগবে এই কাজে, যেমন আমি এরকম এই ফেসটা যে পরিষ্কার করার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এই টুলগুলো দিয়ে, স্পট হিলিং ব্রাশ টুল। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল দিয়ে এখানে
এইগুলো হচ্ছে না। যেমন দেখেন এখানে কিছু দাগ রয়ে গেছে, তো আমি এই মিক্সার ব্রাশ টুল দিয়ে আমি ওই কাজগুলো করতে পারবো। দেখেন আমি একটু ছোটো করলাম, অল্টার সেভ এখানে প্রেস করলাম, এবার এগুলো আমি আস্তে আস্তে মিক্স করে দিতে পারবো এভাবে। তবে বেশি করা যাবে না, বেশি করলে আরও বৃষ্টি লাগবে, তখন ওইটা চেনা যাবে, মানে ন্যাচারাল লুকসটা তখন থাকবে না। যেমন এখানেও কিছু কিছু একটু আনন্যাচারাল লাগতেছে। আমরা এভাবে করতে পারি। আরও অনেক আরও করা যাবে, তো করতেছি না, আমি সময় নষ্ট করতেছি না। তো আপনারা বুঝতেছেন? হ্যাঁ স্যার। জি 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 ভাই, বুঝতেছি। আচ্ছা, না বুঝলে বলবেন একটু। আর এরপরে আছে ক্লোন স্ট্যাম্প টুলের ক্লোন স্ট্যাম্প টুলের কাজে, এটা হচ্ছে ক্লোন করা, মানে কোনো একটা জায়গা থেকে হুবহু ক্লোন করা। যেমন দেখেন কীরকম, ক্লোন ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, এটা হচ্ছে কাজ করে ওই হিলিং ব্রাশ টুলটার মতো। হিলিং ব্রাশ টুলটা যেমন একটা জায়গা থেকে কালার নিয়ে যে ওইখানে এসে মিশিয়ে দেওয়া, আর এই ক্লোন টুলের কাজটা হচ্ছে ওটার সাইডে আরেকটু ঘন। যেমন আমি এখান থেকে এই কালারটা নিয়ে ওখানে বসাই দিব, সেক্ষেত্রে করতে হবে আমার অল্টার সেভে আমি এই কালারটা নিব। যেমন হিলিং ব্রাশ টুলটি আমি অল্টার সেভে কোনো যেই জায়গা থেকে আমি কালার নিতে চাই ওই জায়গায় আমি ক্লিক করি, ঠিক এটাও সেম। অল্টার সেভে আমি যদি এখান থেকে কালার নিতে চাই এটা ক্লিক করবো, এটা ক্লিক করার পর এবারে এখানে এসে জাস্ট ক্লিক করলাম, ছেড়ে দিলাম, দেখেন এখন ওইটা এখানে চলে যাচ্ছে। তো এটার ব্রাশও বিভিন্ন ধরনের আছে। আমরা যদি রাইট বাটন ক্লিক করি তখন দেখা যাবে এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। তো আমাদের ইউজ করতে হবে এইটা। যখন আমি অল্টার শেপে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওটা আমি এখানে নিয়ে এসে ক্লিক করে ছেড়ে দিলাম। এইভাবে ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা হচ্ছে এটা করা। অনেক সময় আমরা এটাকেও আমরা ছবি পরিষ্কার করার কাজে আমরা ব্যবহার করতে পারি। ফটো স্টুডিওতে অনেক সময় দেখা যায় ওই যারা ফটোগুলো এডিট করে, মানে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে দেয়, বিভিন্ন ছবি বানিয়ে দেয়, তারা এই টুলটা ইউজ করে বেশিরভাগ। তো আমি এটা নিয়ে এখানে অ্যাপ্লাই করতেছি, এই কালারটা ওখানে গিয়ে মিশতেছে। ওকে, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। আর ফ্যাটার্ন স্ট্যাম্প টুল সেটাও ওই রকম, সেটা হচ্ছে ফ্যাটার্ন ক্লোন করে। আর এরপরে মিক্সার ব্রাশ টুলের কাজটা হচ্ছে, মনে করেন আপনি এখানে যা কিছু করলেন, যা কিছু আঁকাআঁকি করলেন, তো অনেক কাজ করতে করতে আঁকাআঁকি করতে করতে আপনি অনেক দূর চলে গেলেন, অনেক কিছু কাজ করে ফেলেন, এখন মনে হচ্ছে আপনার এগুলো একটাও প্রয়োজন নাই। তো তখন আপনি কী করতে পারবেন, মনে করেন আমার এখান থেকে এতটুকু পর্যন্ত প্রয়োজন নাই, তো আপনি ওইটা ব্রাশ করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যেমন দেখেন আমি ওই যে অনেকক্ষণ আগে এগুলো পরিষ্কার করলাম, দাগগুলো মুছে ফেললাম, কিন্তু এখন ওগুলো চলে গেছে। এটা হচ্ছে প্রথম থেকেই আমি যে ছবিটা ওপেন করলাম ওই ছবিটা ওই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা স্ট্রিপ ব্রাশ টুল। মানে আপনি যেখানে যাই কিছু করেন ওগুলো একটাও থাকবে না, আবার আগের জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে স্ট্রিপ ব্রাশ টুলের কাজ। তো আমি এখানে কিছু কিছু টুল আমি বিস্তারিত আলোচনা করব না। কিছু কিছু টুল আমি কিছু অপশন আমি স্কিপ করে যাব। আর আমরা ওগুলো যদি স্কিপ করেও যাই তারপরেও কোনো সমস্যা নাই, কারণ আমরা কাজ করতে করতে ওগুলো অটোমেটিকলি শিখতে পারবো। আমাদের এখন প্রয়োজন হচ্ছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো সব সময় লাগে, যেগুলো আসলে না হলে হয় না ফটোশপ বা ইলাস্ট্রেটরে, আমরা সেই টুলগুলোই বেশি বিস্তারিত আলোচনা করব। তো আমি তারপরেও এগুলো নিয়ে একটু একটু বলি। যেমন এরপরে আসতেছে ইরেজার টুল দিয়ে আমরা এভাবে মুছে ফেলতে পারি। আমি মুছে ফেলার চেষ্টা করতেছি কিন্তু মুছে যাচ্ছে না। এটা হচ্ছে এখানে এর উপর একটা কালার আসতেছে। এটার কারণ হচ্ছে যে আমি যেখানে ইরেজার টুলটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে এই ছবিতে, অর্থাৎ এই ছবির একটা লেয়ার আছে, এই লেয়ারের উপর।
আর এই লেয়ারটা এখন লক করা আছে। লক করা অবস্থায় এখন লেয়ারের উপর যদি আপনি ইরেজার টুলটা অ্যাপ্লাই করেন, অর্থাৎ আপনি যদি মুছে ফেলতে চান, তখন আপনার ওইটা মুছে গিয়ে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? জি। তো এখন দেখেন আমি যদি এখানে অন্য একটা কালারও দিই, তখন ওইরকম হবে, উপরেরটা মুছে গিয়ে আপনার ওখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। তো এক্ষেত্রে আমি চাই এটা যখন এটা যেহেতু মুছে ফেলতেছি, একদম মুছে যাক, এখানে কিছুই না থাকুক, কালার টালার কিছু না থাকুক। সেক্ষেত্রে আমার এই লেয়ারটা আনলক করতে হবে। ডাবল ক্লিক করলাম, এবার ওকে ক্লিক করলাম, আনলক হয়ে গেল। তো এবার দেখি মুছে ফেলি, দেখেন একদম ক্লিয়ারলি চলে যাচ্ছে, এখানে পেছনে কিছুই থাকতেছে না। এখানে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পিক্সেল, যেখানে আসলে কিছুই নাই। তো এটাও সেম, এই ইরেজার টুলটা ব্রাশ টুলটার মতো এখানেও ওই ব্রাশ টুলের যে যতগুলো স্টাইল ছিল, যতগুলো ব্রাশ স্টাইল এখানেও সেগুলো আছে। ব্রাশ টুল দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে একটা কালার অ্যাপ্লাই হয়। মনে করেন আমি যদি ব্রাশ টুল দিয়ে এখানে এখানে যদি ক্লিক করি, এখানে একটা কালার অ্যাপ্লাই হবে। আর আমি যদি ইরেজার টুল দিয়ে ক্লিক করি, তখন ওইটা মুছে যাবে ওই বরাবর। তো এখানেও হার্ডনেস আছে, যেমন আমরা যদি এটা হার্ডনেস 0 হার্ডনেস এটা যদি আমরা ইউজ করি, দেখেন কিছু অংশ মুছে যাচ্ছে আর কিছু অংশ ঝাপসা করে মুছে যাচ্ছে। আমার এই বৃত্তটা যত বড় ছিল তত সেই ভিতরেও মুছে যাচ্ছে, আর বাইরে থেকেও কিছু মুছে যাচ্ছে, যেটাতে একটু ফিডারও রয়েছে। এই তো আমরা চাইলে এগুলো দিয়েও মুছতে পারি বিভিন্ন আকারে। আমি এটা একটু ছোট করি, এই এই ম্যাগের টুকরোটা দিয়ে আমি মুছে ফেলি, দেখেন এভাবে এটা মুছে গেল। এ হচ্ছে ইরেজার টুলের কাজ। আর এখানেও ইরেজার তুলে এখানেও আছে ওপাসিটি ফ্লো। আমি ওপাসিটি কমিয়ে যদি মুছে ফেলি, তখন দেখেন কি হয়, এরকম মানে পুরো ভিতরটা যত বড়, যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত মুছে গেল, কিন্তু ক্লিয়ারলি মুছে যায় না। এখানে 32% পর্যন্ত মুছে গেছে, বাকি আছে হচ্ছে 68%, 68% মুছে যায় নাই। এই কারণে কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। ওকে, এই হচ্ছে ইরেজার টুলের কাজ। এরপর আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা। ব্যাকগ্রাউন্ড ইরেজ বলতে এখানে যে কালারের উপর আপনি এটা অ্যাপ্লাই করবেন, শুধুমাত্র ওই কালারটা মুছে যাবে। এখানে যেমন এটা এই থার্ড চেহারাটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না, তারপরে ওইটা আমি যদি এই কালারের উপর ক্লিক করি, ক্লিক করার পর এবার যদি আমি এটা অ্যাপ্লাই করি, দেখেন ওই কালারগুলো সব মুছে যাচ্ছে, কিন্তু এগুলো যাচ্ছে না, এই ব্লু কালারটা যাচ্ছে না, এইরকম। তো আমি যদি এটার উপর ক্লিক করি, এটার উপর যদি মুছে ফেলি, তখন দেখেন খুব সহজেই ওই ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে যাচ্ছে। আমি যদি চাই যে চুলগুলো মুছে ফেলি, চুলগুলো কিন্তু মুছে যাচ্ছে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা মুছে যাচ্ছে। দেখেন আমরা যত সামনে যাচ্ছি ততই সহজ সহজ কিছু শিখতেছি। আমরা ওই গতদিন এই টুলগুলো দিয়ে, লেসো টুলগুলো দিয়ে, কুইক সিলেকশন টুলগুলো দিয়ে কত কষ্টে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। আচ্ছা, আমি এটা যে অবস্থায় করলাম ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা, সেটা হচ্ছে এখানে টলারেন্স আছে। টলারেন্স বলতে এটা একটা কিছু আছে এখানে। টলারেন্স আমি 50% অবস্থায় তা মুছে পেলাম। তো আমি যদি 100% করি, শতভাগ পুরো টুলটা যদি পুরো পাওয়ার ইউজ করি, তখন কি হবে দেখেন, তখন এখান থেকে চুল থেকে কিছু অংশ কেটে যাচ্ছে এইভাবে। ওই কালার তো যাচ্ছেই, আর তার সাথে এগুলোও চলে যাচ্ছে। এটা হচ্ছে টলারেন্স বাড়া আর কমানো নিয়ে, মানে টলারেন্স বেশি আর কমের মধ্যে একটা পার্থক্য। তো আমি যদি এটা 50% করি, তখন শুধুমাত্র এগুলো যায়। তো আমি যদি এর থেকে আরও কমাই, 30% করি, দেখেন তাও যাচ্ছে এই কালারগুলো, কিন্তু এখানে চুলগুলো তো যাচ্ছেই না। আর ফাঁসে চুলের চুলের ফাঁসে এই কালারগুলো, তার ব্লু কালারের কিছু ছাপ থেকে যাচ্ছে। তো সে কারণে আমরা আমাদের করতে হবে যে যে
টলারেন্স যদি 30% হয়, যে পুরোটা যাচ্ছে না, যদি আমরা টলারেন্স বেশি বাড়াই, আরেকটু বাড়াই, তাহলে কি হতে পারে? তো সেক্ষেত্রে দেখা গেল যে আমরা যখন 50% টলারেন্সে করলাম, তখন এগুলো একুরেটলি চলে গিয়েছিল। আর আমরা 40%ও করতে পারি যখন যতটুকু প্রয়োজন হয়। তবে সাধারণত 30%-এর মধ্যে রাখা ভালো। অনেক সময় 50% রাখলেও তখন বেশি চলে যায়। ওকে, এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। আর ম্যাজিক ইরেজার টুলের কাজটা হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন ওই কালারটা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত চলে যাবে। এইভাবে এইভাবে এখানে পুরোটা ধরে নাই, যেমন দেখেন আমি এখানে ক্লিক করি, পুরোটা ধরে নাই, কারণ এটা একটু ডার্ক হয়ে গেছে। যখন ওইদিকে যখন পৌঁছালো তখন এই কালারটা ডার্ক হয়ে গেছে, সে কারণে ওইটা ধরতে পারে নাই। এই তো এরপরে এটা গেল। এরপরে আসি গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজটা হচ্ছে এভাবে ড্রাগ করে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। আর আমার এখানে গ্রেডিয়েন্ট কালারটা যে এদিকে ব্লু আসতেছে, এদিকে আরও এদিকে ওই ব্লু কালারটা পুরোটাই আসতেছে না। এটার কারণ হচ্ছে এখানে এই গ্রেডিয়েন্ট কালারটা ওইরকম। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে আমি যখন গ্রেডিয়েন্ট টুলটা নিলাম তখন এই দিকে দেখা যাচ্ছে। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন আমার গ্রেডিয়েন্ট কালারের অনেকগুলো স্টাইল চলে যাচ্ছে এখানে। আমরা চাইলে এটাও ইউজ করতে পারবো, আমরা চাইলে এটাও ইউজ করতে পারবো, আমরা গ্রিন আর রেড এটাও ইউজ করতে পারবো। আমরা যদি এটা ইউজ করি দেখেন কীরকম হয় এই অবস্থা। তখন পুরো ছবিটার উপর এই কালারটা এসে গেল। তো গ্রেডিয়েন্টের এটা হচ্ছে লাইনার, মানে দুই পাশে দুইটা কালার এরকম। আর আরেকটা হচ্ছে রিডায়ালটা হচ্ছে এভাবে চক্রাকারে এভাবে হয়। আমি মাঝখান থেকে শুরু করি এরকম। এটা হচ্ছে রিডায়াল। আরও আছে বিভিন্ন স্টাইল, আমরা ওগুলোতে এখন না যাই। এরপর যেটা সেটা হচ্ছে পেন বাকেট তুল দিয়ে রং সাধারণত ঢেলে দেওয়া হয় এভাবে। এটা আমি অন্য কালার দিই, ক্লিক করলাম, এখানে রংটা ঢেলে গেল এরকম এইভাবে। তো এটা হচ্ছে পেন বাকেট তুলের কাজ। আর এগুলো একটু একটু দেখাই। এটা হচ্ছে ব্লার টুল দিয়ে সাধারণত এভাবে যদি আমরা ব্রাশ করি তা ব্লার হয়ে যাবে। আর আমরা যদি শার্পেন টুল দিয়ে এভাবে ব্রাশ করি এটা শার্প হয়ে যাবে। দেখেন আগের সাথে অনেক শার্প হয়ে গেল। ওকে, এটা আবার বেশি করলে বৃষ্টি হয়ে যাবে তখন। আর এরপরে আসি হচ্ছে স্মুথ টুলের কাজটা হচ্ছে এরকম, আমরা এভাবে গুলিয়ে দিতে পারি। ওকে, তো এগুলো গেল। আর এরপরেরটা হচ্ছে ডলস টুলটা আমরা দেখেন আমরা যদি এভাবে অ্যাপ্লাই করি তখন এটা ফর্সা হয়ে যাচ্ছে। তো আমরা যদি বার্ন টুল ইউজ করি তখন এটা ফুটে যাবে। বার্ন মানে ফুটে যাওয়া, এটা এভাবে ফুটে যাচ্ছে। তো এরপরে স্পঞ্জ টুলটা হচ্ছে এরকম এইটাই। তো আমাদের সাধারণত এগুলো খুব কমই প্রয়োজন হয়, যখন প্রয়োজন হয় তখন আমরা ইউজ করতে পারি। এগুলোতে খুব এত বেশি অপশন ডিসকাস করার কোনো প্রয়োজন নাই।